হরে কৃষ্ণ, গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা ক্লাস 6-এর প্রথম এনসিইআরটি থেকে ক্লাস স্টার্ট করছি। তো আমরা ক্লাস ওয়াইজই এগোবো। তোমাদের কমেন্ট অনুসারে সবাই যেরকম বলেছো আমরা আগে ক্লাস 6 to 12-এর এনসিইআরটি সাবজেক্ট ওয়াইজ সবটা কমপ্লিট করব। তো আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি থেকে স্টার্ট করছি। প্রথম চ্যাপ্টার দেখো কি বলছে, দ্য আর্থ ইন দ্য সোলার সিস্টেম। আমি কিন্তু এখানে একদম ক্লাস 6-এর বাচ্চা যাতে বুঝতে পারে সেইভাবে ততটা সহজ করেই বলবো। অনেকেই আছো যারা হয়তো অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে গেছো পড়াশোনার, তারা চাইলে স্পিড বাড়িয়েও দেখে নিতে পারো, আর যদি প্রয়োজন না থাকে নাও দেখতে পারো। বাট যাতে ক্লাস 6-এর বাচ্চা পড়ে বুঝতে পারে সেভাবে করেই বলবো, যথেষ্ট সহজভাবে যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে। অতিরিক্ত কোনো এক্সট্রা ইনফরমেশন এখানে ইউজ আমি করবো না, কারণ এক্সট্রা ইনফরমেশন আমরা আপকামিং ক্লাস যত বাড়বে, যত স্ট্যান্ডার্ড বই আসবে তখন আমরা এমনিই পাবো। ঠিক আছে, তো ফার্স্ট দেখো কি বলছে। প্রথম এখানে অনেক কিছুই লেখা আছে, এত সব কিছু ডিটেলে যাওয়ার দরকার নেই। যেটুকু আমাদের কনসেপ্ট আমরা মেন কনসেপ্টের ওপরেই এমফাসাইজ করব। ফার্স্টেই বলছে দেখো, ফুল মুন বা পূর্ণিমা, এটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের কি হয়, প্রত্যেক 14 দিন বা 15 দিনের মাথায় করে এটা আসে। মানে 14 দিনের মাথায় 15 নম্বর দিনে এসে আমাদের কি হয়, ফুল মুন বা পূর্ণিমা হয়। এবং তারপরের যে 14 দিন বা 15 দিন থাকে তার মাথায় এসে কি হয়, অমাবস্যা হয়, যেটাকে আমরা নিউ মুন বলে থাকি। নিউ কেন? বিকজ সেখানে চাঁদের যে আকারটা থাকে সেটা সম্পূর্ণ এরকম পাতলা হয়ে যায় এবং সেখান থেকে নতুন করে আবার স্টার্ট হয় আর কি বড় হওয়াটা। তো যার জন্য সেটাকে আমরা অমাবস্যা বা হচ্ছে নিউ মুন বলে থাকি। আর ফুল মুন কেন? বিকজ সেই সময় চাঁদের পুরো আকারটা বা গোল আকারটা আমরা দেখতে পাই। ঠিক আছে, সো এখানে জাস্ট নামটা মেনশন করা আছে, কোনো পজিশন বা কিছু বলা নেই, সেগুলো আমরা আপকামিং ক্লাসে বা আপকামিং চ্যাপ্টারেই দেখতে পাবো। তারপরে যে টার্ম দুটো রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হচ্ছে সিলেস্টিয়াল বডি। সিলেস্টিয়াল বডি মানে হচ্ছে আকাশস্থ যে কোনো বস্তুকে বা যে কোনো বডিকে বলা হয়। এখানে বডি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বডি বলতে বোঝানো হয়েছে যেমন ধরো আমাদের সূর্য আকাশে থাকে, আমাদের চাঁদ আকাশে থাকে, এছাড়া যেমন ধরো মিটিয়র্স রয়েছে, অ্যাস্টেরয়েড রয়েছে, প্ল্যানেটস রয়েছে, এই সমস্তগুলোকে আমরা কি বলে থাকি, সিলেস্টিয়াল বডি। মানে হচ্ছে যেগুলো আকাশস্থ যে কোনো বস্তু যেটা আকাশে থাকে, স্পেশালি এগুলোকে বডি বলা হয় এই কারণে, কারণ এগুলো হচ্ছে পার্টিকুলার কোনো না কোনো আমাদের সোলার সিস্টেমের পার্টের বা ইউনিভার্সের পার্টে পড়ে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো স্টার কাকে বলে। স্টার মানে আমরা জানি তারা, তাই তো? সো তারাকে স্টার বলা হয়, কিন্তু সব থেকে যেটা বড় তারা আমরা কোনটাকে জানি, সেটা হচ্ছে সূর্য। সূর্য সব থেকে বড় স্টার। এবং আমরা যে সোলার সিস্টেমের মধ্যে পড়ি সেখানে কিন্তু সূর্যই রয়েছে, এবং সূর্যর চারিপাশেই কিন্তু 8টা যে গ্রহ রয়েছে, আরও গ্রহ আছে, বাট যে বড় বড় 8টা গ্রহ রয়েছে সেই বড় 8টা গ্রহ কিন্তু ঘুরতে থাকে। এবং এগুলো অত্যন্ত বড় হয় সাইজে, যেমন ভেরি বিগ অ্যান্ড হট, এবং প্রচুর গরম থাকে, যার জন্য সূর্যের থেকে যে তাপটা আসছে, যেটাকে আমরা কি বলে থাকি ইংলিশে, সোলার এনার্জি বলে থাকি, বা বাংলায় বলে থাকি সূর্য থেকে পাওয়া সৌর শক্তি। ঠিক আছে, সো এটা প্রচণ্ড গরম হয় এবং তার থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়, এবং এটা তৈরি হয় কি দিয়ে? গ্যাস দিয়ে, যেটা হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি হয়। বাট যাই হোক, এখানে আমাদের এত স্ট্যান্ডার্ড দরকার নেই, যখন আপকামিং এনসিইআরটি আসবে সেখানেই দেখবো আমরা। আচ্ছা, এই গেল এগুলো। এছাড়া যে স্টারগুলো থাকে সেগুলো আরও ছোট ছোট অনেক স্টার থাকে যেগুলো আমাদের থেকে অনেক দূরে থাকে। তো যার জন্য আমরা কি হয়, এত দূরে থাকার জন্য সেগুলোকে আমরা কাছ থেকে দেখতে পাই না। এইবার সেগুলো টুইঙ্কলিং কেন করে? টুইঙ্কলিং মানে হচ্ছে দপদপ করা, যেরকম আমরা দূর থেকে টুইঙ্কলিং স্টার দেখি, ছোটবেলায় আমরা কবিতাতেও পড়েছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো সেই টুইঙ্কলিং করা মানে হচ্ছে দপদপ করা বা মিটমিট করা। সো এই মিটমিট করে কেন? বিকজ হচ্ছে ফ্রিকশনের জন্য। কার সাথে ফ্রিকশন হয়? এয়ারের সাথে, হ্যাঁ, বাতাসের সাথে ফ্রিকশন হয়। ফ্রিকশন মানে হচ্ছে ধাক্কা লাগা, আর কলিশন মানে হচ্ছে মার্জ হয়ে যাওয়া। সো বাতাসের সাথে ফ্রিকশন এবং কলিশন হওয়ার জন্য আমরা রাতের আকাশে কি হয়, এই কাউন্টলেস যে স্টার রয়েছে, যেগুলো অগুন্তি স্টার, কাউন্টলেস স্টার মানে অগুন্তি স্টার, সেগুলোকে আমরা প্রচুর দূর থেকে ছোট ছোট দেখতে পাই। ঠিক আছে, আর সূর্য এদের মধ্যে সবচেয়ে বড় বলে একে আমরা অনেকটা কাছ থেকে বা একটু বড় সাইজে দেখতে পাই। আচ্ছা, এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কনস্টেলেশন। কনস্টেলেশন জিনিসটা কি? দেখো, কনস্টেলেশন হচ্ছে নক্ষত্রপুঞ্জকে বলা হয়। মানে যখন অনেকগুলো নক্ষত্র ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে একসাথে করে বসে একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, তো সব থেকে যেটা বেস্ট এক্সাম্পল এখানেও দিয়েছে এবং আমরা ছোটোবেলার থেকেই পড়ে এসেছি, সেটা কি? সেটা হচ্ছে সপ্তঋষি বা সপ্তর্ষি, মানে 7জন সেজ বা ঋষিকে বলা হয়ে থাকে। এখানে দেখো এই যে ছবিটা দেখছো না, কাস্তের মতো আমরা ছোটোবেলায় পড়তাম, কাইন্ড অফ 2 এর মতো বা কাস্তের মতো দেখতে হয় যেটা, তো একে বলা হয়ে থাকে সপ্তর্ষি বা সপ্তঋষি। এই যে নাম দেওয়া রয়েছে এটাকে বলা হয় উর্সা মেজর বা বিগ বিয়ার। ঠিক আছে, এই কনস্টেলেশনের একটি অন্যতম কনস্টেলেশন, মানে নক্ষত্রপুঞ্জ। এই যে ডিফারেন্ট প্যাটার্ন তৈরি করে, ভেরিয়াস প্যাটার্ন, এগুলো কি এক একটা প্যাটার্নের মতো, কোনোটা 2 এর মতো, কোনোটা কাস্তের মতো, তো এক একটা এক এক রকম দেখতে লাগে। তো এই রকমটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার
কনস্টেলেশন, ঠিক আছে। সো এগুলোকে বলা হচ্ছে ডিফারেন্ট গ্রুপে রয়েছে, যেটার এক্সাম্পলে এখানে সপ্তর্ষি বা সপ্তঋষি, 7 ঋষিস বা সেজেস এটা বলাও রয়েছে, আর এটাকে হচ্ছে মেজর উর্সা মেজর কনস্টেলেশন বলা হয়ে থাকে। আচ্ছা, এইবার দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে রয়েছে, যেটা এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা পয়েন্টার স্টার রয়েছে। সো যে দুটোর থেকে স্টার্ট হচ্ছে এটা হচ্ছে পয়েন্টার স্টার। এই পয়েন্টার স্টারকে যদি আমরা কানেক্ট করি আর একটা লম্বা রেখা দিয়ে, যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে আমরা দেখতে পাই নর্থ স্টার, যেটাকে আমরা বাংলায় কি বলি, ধ্রুব তারা। ধ্রুব কেন আমরা দেখবে বলেও থাকি ধ্রুব সত্য। ধ্রুব সত্য মানে যে সত্য কখনো বদলাবে না। সো ধ্রুব তারা নেভার চেঞ্জেস হিজ পজিশন, ধ্রুব তারা কখনো তার পজিশন বদলায় না, ঠিক আছে। সো এর পরের টপিকেই রয়েছে কিন্তু দেখো নর্থ স্টার বা উত্তরের স্টারও বলা হয়ে থাকে। এটা নর্থ ডাইরেকশনে যেহেতু উত্তরমুখী থাকে, এটাকে পোল স্টার বলা হয়, এবং সে সব সময় সেম পজিশনেই থাকে, তো যার জন্য আমরা তাকে ধ্রুবতারা বাংলায় বলে থাকি, ঠিক আছে। আর আগেকার দিনে নাবিকরা যখন ব্যবসা বাণিজ্যে বেরোতো তখন তো অ্যাকচুয়ালি এরকম কোন দিকে দিক নির্ণয় করতে পারতো না, তো তখন তারা এই ধ্রুবতারার হেল্প নিয়েই কিন্তু দিক নির্ণয় করে থাকতো, ঠিক আছে। এই যে বলাই রয়েছে দেখো, এই যে যেটা সপ্তঋষি রয়েছে সেকে যদি আমরা মানে পয়েন্টার স্টার দিয়ে কানেক্ট করে সোজা যদি এক্সটেন্ডেড ফার্দার, তাহলে আমরা কোথায় এসে পৌঁছাবো, পোল স্টার বা ধ্রুবতারার কাছে এসে পৌঁছাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বলছে কি প্ল্যানেট কাকে বলে, আমরা জানি গ্রহকে প্ল্যানেট বলা হয়ে থাকে। এইবার গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্য হচ্ছে নক্ষত্রদের নিজস্ব লাইট আছে, মানে তারা নিজেরা লাইটেড আপ হতে পারে, কিন্তু কারা পারে না, গ্রহরা পারে না। তাহলে গ্রহদের লাইটকে দিয়ে থাকে, স্টার দিয়ে থাকে, বোঝা গেছে। সো তারা বা নক্ষত্রের থেকে যে আলোটা আসে সেই আলোটাতেই এই প্ল্যানেটগুলো আলোকিত হয়। যেমন পৃথিবী কার থেকে আলো পায়, পৃথিবী সূর্যের থেকে আলো পায়, পৃথিবী সূর্যের থেকে তাপ পায়, ঠিক আছে। সো এই প্ল্যানেট কথাটা এসছে গ্রিক ওয়ার্ড কোথা থেকে, প্ল্যান্টাই থেকে, যার মানে হচ্ছে ওয়ান্ডারার। ওয়ান্ডারার টার্মটার মানে কি, ওয়ান্ডার মানে হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে। উদ্দেশ্যহীনভাবে যে কনস্ট্যান্টলি ঘুরছে তাকে ওয়ান্ডারার বলা হয়। এইবার যেহেতু এই পৃথিবীগুলো একই অক্ষরেখাতে কনস্ট্যান্টলি ঘুরে যাচ্ছে এবং কোনো পার্টিকুলার উদ্দেশ্য নেই কেন, কারণ তারা কোনো একটা জায়গায় এসে পৌঁছয় না, বোঝা গেছে। তারা তো একটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছচ্ছে না, তারা একই অরবিটে কনস্ট্যান্টলি অ্যাক্সিসের ঘুরে যাচ্ছে, ঠিক আছে। সো যার জন্য যেহেতু তারা কনস্ট্যান্টলি ঘোরে এবং কোনো নির্দিষ্ট একটা পয়েন্টে এসে পৌঁছয় না, তো সেই জন্য এদেরকে ওয়ান্ডারার বলা হয়। সেইখান থেকেই গ্রিক ওয়ার্ডটাই প্ল্যান্টাই এসছে, এবং যেটাকে আমরা প্ল্যানেট বলে থাকি। আর এরকমই ছোট প্ল্যানেটগুলোকে প্ল্যান্টেসিমালসও বলে। তো এটা এখানে নয়, আরেকটু স্ট্যান্ডার্ড আমরা জিওগ্রাফিতে পড়বো। আচ্ছা, তো এখানে কি বলছে, যেটা কিনা কোথার থেকে হিট পায়, অলরেডি আমি বললামই, হিট পাচ্ছে সূর্যের থেকে। কারণ কি, সূর্য আমাদের নিয়ারেস্ট স্টার, আরও স্টার আছে কিন্তু আমাদের সেগুলো অনেক দূরে রয়েছে আমাদের পৃথিবীর থেকে, যার জন্য আমরা অনেক ছোট দেখি। বাট সূর্য যেহেতু আমাদের ক্লোজ রয়েছে, সূর্যের থেকেই আমরা সবচেয়ে বড়ও দেখি এবং তাপটাও পেয়ে থাকি। আচ্ছা, এইবার দেখো মুন, ঠিক আছে। তারপরে আসছি আমরা কিসে, মুন। তো মুন আমাদের কে হয়, মুন আমাদের হয় হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। তো এইটা পরিষ্কার আকারে, এই যে দেখে এখানে বলাও রয়েছে, যেরকম পরিষ্কার আকারে আমরা আমাদের স্যাটেলাইট বা যেটা আমাদের উপগ্রহ রয়েছে সেটাকেও দেখতে পাচ্ছি। আর এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস দেওয়া রয়েছে, চাইলে তোমরা এগুলো একটুখানি পড়বে। এগুলো অনেক সময় এক্সামে আসে বা জিজ্ঞাসা করে। যেমন জুপিটার, সেটার্ন, ইউরেনাস, এদের কি রয়েছে, একটা রিং থাকে। যেমন এই ধরো গ্রহটা, তো এরকম চারিপাশ থেকে এইভাবে করে একটা রিং থাকে, ঠিক আছে। যখন আমরা সেটার্নের রিংটা খুব ভালোভাবেই দেখতে পাই, জুপিটারেরটাও দেখা যায়, ইউরেনাসেরটাও দেখা যায়। তো এই রিংগুলো কি দিয়ে তৈরি হয়, স্মল ডেব্রিজ। ডেব্রি মানে কি, ডেব্রি মানে হচ্ছে যে ভাঙা টুকরোকে বলা হয়। যেমন বাড়ি ভাঙলে পর যে রাবিশটা বেরোয় সেটাকেও ডেব্রিজ বলা হয়। নোংরা যে কোনো কিছু, যেমন ধরো কোনো স্যাটেলাইট আকাশে পাঠানো হলে সেটা যখন কাজ কমপ্লিট হয়ে যায়, একটা টাইমের পর যখন এক্সপায়ার করে, তখনও সেটাকে কি বলা হয়ে থাকে, তখন সেটাকে বলা হয়ে থাকে স্পেস ডেব্রি, ঠিক আছে। তো ডেব্রি ইজ নাথিং বাট যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস, আমাদের নষ্ট হয়ে গেছে যে সমস্ত জিনিস বা যে সমস্ত টুকরো হতে পারে, যখন ধরো ব্লাস্টিং হয়েছিল, বিগ ব্লাস্ট হয়েছিল, সেই সময় যে টুকরোগুলো বেরিয়েছিল কোনো কাজে লাগে না, সেগুলো জমে গিয়েছে কিসের পাশে, জুপিটার, সেটার্ন এবং ইউরেনাসের পাশে এরকম একটা রিং বা বলয় তৈরি করেছে, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার স্মল ডেব্রিজ দিয়ে তৈরি। ক্লিয়ার? এরপরে আসবো আমরা সোলার সিস্টেমে। সোলার সিস্টেমে কি বলছে দেখো, যে এখানে সোলার সিস্টেমে যেরকম সূর্য আছে, 8টা প্ল্যানেট আছে, স্যাটেলাইট আছে মানে উপগ্রহ আছে, এর ছাড়াও আরও কি কি আছে, অ্যাস্টেরয়েড আছে, মিটিরয়েডস আছে। অ্যাস্টেরয়েড মানে কি, গ্রহাণু মানে গ্রহযুক্ত অণু, মানে গ্রহর ছোট ভার্সন, ঠিক আছে, টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে যেগুলো, দ্যাট ইজ হচ্ছে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। আর মিটিরয়েড মানে কি, উল্কাকে বলা হয়ে থাকে মিটিরয়েড। আমরা সোলার সিস্টেমটা একটু পরে দেখছি যখন পড়াবো, আপাতত একটুখানি এই লাইনটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। সো এই অ্যাস্টেরয়েড বা মিটিরয়েডও থাকে, যেটা একটু বাদেই আমরা লাস্টের দিকে আসছি। ক্লিয়ার? সো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে গ্রহাণু, আর একটা হচ্ছে উল্কা। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে দ্য সান এবং হচ্ছে আমাদের যে পজিশনগুলো রয়েছে সেটাকে আমরা একটুখানি এখানে ভালো করে একবার দেখে নিই। এটা আমরা ছোট থেকেই দেখে এসেছি, তবু আর একবার একটুখানি আমরা মিলিয়ে নেব। এই হচ্ছে আমাদের সূর্য,
প্রথমেই কে রয়েছে, সূর্যের একদম কাছে রয়েছে আমাদের মার্কারি মানে বুধ, ঠিক আছে। তারপরে রয়েছে ভিনাস শুক্র, তারপরে 3 নম্বরে রয়েছে কে আর্থ মানে পৃথিবী, তারপর মঙ্গল মার্স, তারপরে একটা বেল্ট থাকে যে বেল্টটাকে বলা হয়ে থাকে কি অ্যাস্টেরয়েড বেল্ট, ঠিক আছে। এই 4টে গ্রহকে আমরা কি বলে থাকি টেরিস্টেরিয়াল গ্রহ। এখানে হয়তো নামগুলো দেওয়া নেই বাট পরে আমরা পাবো টেরিস্টেরিয়াল। কেন? এখানে মাটি থাকে, সয়েল থাকে, ঠিক আছে, কোনো গ্যাস থাকে না, মানে যেটা থাকে সেটা সলিড ফর্মে থাকে। দ্যাটস ওয়াই এই 4টেকে আমরা কি বলে থাকি অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে 4জন থাকে তাকে আমরা টেরিস্টেরিয়াল গ্রহ বলে থাকি, বা স্মল সাইজের হয়, এরা ছোট সাইজের হয়, ঠিক আছে। এরপরে যেগুলো হয় সেগুলোকে জায়েন্ট সাইজ বলা হয়, রাক্ষসে গ্রহ বলা হয়, কারণ এরা সাইজে অনেক বড় হয় এবং এরা সূর্যের থেকে অনেক দূরে থাকার ফলে এখানে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, ঠিক আছে। জুপিটার, সেটার্ন, ইউরেনাস এবং নেপচুন। তো এরা জেনারেলি কি হয়ে থাকে, এরা জেনারেলি টেরিস্টেরিয়াল গ্রহদের থেকে এরা বেশি বড় হয়, এদেরকে হচ্ছে তোমার গ্যাসিয়াসও বলা হয়ে থাকে বা হচ্ছে তোমার জায়েন্ট গ্রহ বলা হয়ে থাকে। তো এরা অনেকটা বড় হয়ে থাকে এবং এই 4টে গ্রহ যখন শেষ হয় তারপরে আরও একটি বেল্ট থাকে যেটা এখানে মেনশনড নেই, সেটাকে বলা হয়ে থাকে কুইপার বেল্ট, ঠিক আছে। সেটাকে কি বলা হয় কুইপার বেল্ট। তো এই হচ্ছে 4টে গ্রহ, তার আরও অবভিয়াসলি অনেক গ্রহ আছে বাট এই 8টা যেহেতু বড়, আর বাকিগুলোকে আমরা কি বলি, যেমন প্লুটোকে আমরা কি বলি ডোয়ার্ফ বলি, রাইট, বামুন গ্রহ বলা হয়ে থাকে। ডোয়ার্ফ মানে বামুন, আর ডোয়ার্ফ আমরা যখন কোনো মানুষও হয় তখন আমরা তাকে বামুন বলি। কেন? বিকজ হিজ সাইজ ইজ ছোট, সে সাইজে ছোট হয়ে থাকে, তো সেই কারণে আমরা এটা বলে থাকি। তো এই হচ্ছে আমাদের কি বলছে সোলার সিস্টেম যেটা রয়েছে সেটা। তো এখানে বেশ কিছু নিচে দেখবে ডেটা দেওয়া রয়েছে, যে ডেটাগুলো তোমরা একটু মুখস্থ চাইলে করতে পারো, খুব একটা বেশি কাজে লাগে না, স্টিল ফরা মানে জাস্ট একবার চোখ বুলিয়ে যাওয়ার জন্য দেখতে পারো। যেমন মার্কারির নিজের অরবিটে দেখো, এই যে 1 অরবিট অ্যারাউন্ড সান, সূর্যের চারিপাশে ঘুরতে 88 দিন লাগে এবং নিজের অ্যাক্সিসে ঘুরতে স্পিন করতে 59 দিন সময় লাগে। আর্থের ক্ষেত্রে যেটা 365 দিন সময় লাগে, যেটা আমরা 1 বছর বলে থাকি, এবং নিজের অ্যাক্সিসে ঘুরতে 1 দিন সময় লাগে, যেটাকে আমরা 24 ঘন্টা বলে থাকি। এবং দেখো নাম্বার অফ মুনস, আমাদের নাম্বার অফ মুনস কত? একটাই। আমাদের প্রাকৃতিক উপগ্রহ যেটা রয়েছে সেটা মুন একা, আর এছাড়া এখন তো মানে যেগুলো কৃত্রিম থাকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা প্রচুর পাঠিয়েই থাকি। তো এইভাবে দেখো জুপিটার রয়েছে, সেটার্ন রয়েছে। তবে এখানের যে ইনফরমেশনসগুলো রয়েছে অ্যাবাউট মুন, ঠিক আছে, সো এই মুনের ইনফরমেশনগুলো মুখস্থ করো না, কারণ হচ্ছে এনসিইআরটি খুব একটা আপডেটেড হয় না। রিসেন্ট টাইমে হচ্ছে তোমার আরও অনেক মুন অ্যাড হয়েছে সেটার্নের, জুপিটারের, যেগুলো এখানে তোমরা পাবে না। তার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বা যে আমাদের যে কোনো নিউজ পেপার বা যেখানে পড়ছো সেখানকার যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনগুলো থাকে সেখান থেকে একবার দেখে নিও, বা নেটে একটু সার্চ করে নিলেও পাওয়া যায়। তবে এই ডেটাগুলো না মুখস্থ করাই ভালো, মেন হচ্ছে কনসেপ্টের ওপর এমফাসাইজ রাখো, বিকজ জিওগ্রাফিতে কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট ডেটার থেকেও। দেখো এরপরে আসবো আমরা কি সান থেকে আমরা পড়বো, যেমন সাইডে কিছু ইনফরমেশন দিয়েছে, যেমন ধরো এই যে বলা হয়ে থাকে সোল, যে রোমান মাইথোলজিতে একটা টার্ম আছে যার মানে হচ্ছে সূর্য দেবতা, সান গড। সোলার মানে হচ্ছে হুইচ ইজ রিলেটেড টু সান, মানে সূর্যের সাথে যে কোনো জিনিস কানেক্টেড যখনই থাকে তখন তাকে আমরা কি বলে থাকি সোলার বলে থাকি। আচ্ছা, সূর্য কি দিয়ে তৈরি এইমাত্র আমরা দেখলাম, সেটা হচ্ছে এক্সট্রিমলি হট গ্যাস, প্রচণ্ড গরম গ্যাস দিয়ে সূর্য তৈরি। নট অনলি সূর্য বাট অলসো এভরি প্ল্যানেট, অ্যাকচুয়ালি প্ল্যানেটও কিন্তু গরম গ্যাস দিয়েই তৈরি, কিন্তু পরের দিকে ওভার দি পিরিয়ড অফ টাইম এগুলো ঠান্ডা হয়েছে, বাট সূর্য ঠান্ডা হয়নি বা হয় না, তো সেই কারণে এটা এখনো এক্সট্রিমলি হট গ্যাস দিয়েই তৈরি রয়েছে, ঠিক আছে। সূর্যের কি ক্ষমতা আছে? সূর্যের ক্ষমতা রয়েছে পুলিং ফোর্স। পুলিং ফোর্স মানে হচ্ছে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বা কাছের দিকে টানার ক্ষমতা, পুল করে রাখার ক্ষমতা, ঠিক আছে। সো এই পুলিং ফোর্স যেটা কি করে, বাইন্ড দ্য সোলার সিস্টেম, বাইন্ড মানে বেঁধে রাখে পুরো সোলার সিস্টেমে যে যত গ্রহ রয়েছে, যেটা আমরা একটু আগে বুঝলাম যে ছবিটা দেখলাম, সেই সমস্ত গ্রহ কেন সূর্যকে মাঝখানে রেখে কনস্ট্যান্টলি এইভাবে করে গোল গোল করে ঘুরতে থাকে, তার একটাই কারণ সূর্যের পুলিং ফোর্স থাকে যেটা সমস্ত গ্রহকে নিজের দিকে টানতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং সমস্ত গ্রহ, ম্যাক্সিমাম গ্রহ, যার ভেতরে পৃথিবীকে আমরা এমফাসাইজ করব কারণ বাকি গ্রহগুলোতে প্রাণের সঞ্চার নেই। সো পৃথিবীতে এই যে হিট এবং লাইট আমরা পেয়ে থাকি সেটা কোথার থেকেই, সোলার সিস্টেম বা সূর্যের থেকেই আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এবং সূর্য এটা যথেষ্ট কাছে থাকে, তো অলমোস্ট কত 150 মিলিয়ন কিলোমিটার ফ্রম দি আর্থ, প্রায় 150 মিলিয়ন কিলোমিটার পৃথিবীর থেকে দূরে রয়েছে কে সূর্য। আচ্ছা, এরপরে আসবো, যেরকম এই সাইডে কিছু ওয়ার্ড অরিজিন দিয়েছে, যেমন জিওগ্রাফি ওয়ার্ডটাও সেম, দেখো এখানে কয়েকটা দিয়েছে, গ্রিক ওয়ার্ড থেকে এসছে, যার মানে হচ্ছে এই যে জিও মানে হচ্ছে আর্থ, জি টার্মটা, আর গ্রাফিয়া মানে হচ্ছে রাইটিং, তো সেইখান থেকে এসছে। এরকমভাবে দেখো এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, জিওলজি, জিওমেট্রি, জিওয়েড, এগুলো চাইলে একবার নিজেদের নলেজ পারপাস দেখতে পারো, বাট খুব এক্সাম ওরিয়েন্টেড যে ইম্পর্টেন্ট তা নয়, জাস্ট ফর আ রিভিশন পারপাস একবার দেখতে পারো। আচ্ছা, এরপরে আসবো আমরা প্ল্যানেট আমরা জানি প্রচুর আছে অ্যাকচুয়ালি, বাট আমরা মেন প্ল্যানেট বলতে 8টা গ্রহকেই বুঝে থাকি, ঠিক আছে। কোন কোনগুলো? মার্কারি, ভিনাস,
আর্থ, মার্স, জুপিটার, সেটার্ন, ইউরেনাস, নেপচুন, যেটাকে আমরা এই মাত্র ম্যাপেই দেখে আসলাম। তবে এটাকে মনে রাখার একটা ইজি ওয়ে আউট এখানে বলে দেওয়া হয়েছে, মাই ভেরি এফিশিয়েন্ট মাদার জাস্ট সার্ভড আস নাট। তো এখানে ফার্স্ট যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে ছোট করে মনে রাখতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা এত কঠিন জিনিস যে এত কষ্ট করে মনে রাখতে হবে। এটা আমরা ছোট থেকে পড়ে অভ্যস্ত, আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ছোট থেকে আমরা এটা পড়ে এসেছি। আচ্ছা, এরপরে আসবো অরবিট কাকে বলে। ঠিক আছে, অরবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অরবিট আর অ্যাক্সিসের মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক আছে, অ্যাক্সিস যেটা হয় সেটা হচ্ছে এই যে ধরো পৃথিবীর মাঝখান থেকে, যেমন ধরো একটা লাট্টুর মাঝখান থেকে একটা অ্যাক্সিস থাকে এবং লাট্টুটা কি হয় কনস্ট্যান্টলি এভাবে নিজের অ্যাক্সিসেই ঘুরতে থাকে, দ্যাট ইজ কল অ্যাক্সিস। অরবিট কোনটা? অরবিট হচ্ছে লাট্টুটাকে তুমি এখানে ছেড়েছো এবং লাট্টুটা ঘুরে এই জায়গায় গেল, আবার এখান থেকে ঘুরে এখানে আসলো, এই যে একই এলনগেটেড পাথ ধরে ঘুরছে সেইটাকে বলা হয়ে থাকবে হচ্ছে ওর অরবিট। ঠিক সেরকমই আমাদের যে প্ল্যানেটগুলো রয়েছে ইন কেস অফ আর্থ, মানে স্পেশালি আমি আর্থের কথা এখানে এমফাসাইজ করছি, সেগুলোর প্রত্যেকটার কি হয়েছে অ্যাক্সিসও আছে, অরবিটও আছে। সো এখন আমরা যেটা বুঝবো সেটা কি, সেটা হচ্ছে অ্যাক্সিস নট অরবিট নট অ্যাক্সিস। আচ্ছা দেখো কি বলছে, এই 8টা গ্রহের নিজস্ব একটি ফিক্সড পাথ আছে। ফিক্সড পাথ মানে ওরা যে কারো যখন তখন যে কারোর মানে জায়গাতে ঢুকে যায় না। যেমন একটা এক্সাম্পল বলি সবচেয়ে ভালো, গতকালই আমাদের পাড়ায় স্পোর্টস হয়েছে, তো স্পোর্টসের সময় দেখবে খেয়াল করে পুরো মাঠটাকে গোল গোল করে চক দিয়ে এরকম রাউন্ড করে দেওয়া হয়, রাস্তা করে দেওয়া হয়, যেখান থেকে যারা দৌড়োয় অ্যাথলিটটা দৌড়ে থাকে ওই রাস্তা দিয়ে, মানে হচ্ছে তোমাকে তোমার রাস্তা দিয়েই যেতে হবে, তুমি অন্য কোনো রাস্তায় ঢুকতে পারবে না। ঠিক সেরকমই প্রত্যেকটা প্ল্যানেটেরও কি রয়েছে, অ্যাক্সিস রয়েছে। সো এই যে ফিক্সড পাথটা রয়েছে সেই ফিক্সড পাথে তারা কি করে, যে রাস্তা দিয়ে যায় সেই পাথটাকে বলা হয়ে থাকে অরবিট। ঠিক আছে, তো এই এক অরবিট কমপ্লিট করতে মার্কারির কত সময় লাগে? 88 দিন সময় লাগে। আর সেটা পৃথিবীর কত সময় লাগে? 365 দিন সময় লাগে, তাই তো? তো আমরা ছোট থেকে জানি, তো লাস্টে গিয়ে একটু জমতে থাকে, 365 সামথিং একটু বেশি থাকে আর কি। তো সেইগুলো কত হয় লাস্টে গিয়ে? একটা দিন এক্সট্রা হয়, যেটাকে আমরা কি বলে থাকি 366 দিন একটা বছর হয়, যেমন 2024 সালে আছে, সেটাকে আমরা লিপিয়ার বলে থাকি, রাইট? সো এই লিপিয়ারটাও হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসবো, দেখো জিওয়েড টার্মটা এখানে একটা জায়গায় রয়েছে, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, একটু মুছে দিই। আচ্ছা দেখো, এই যে এবার আসছে ভিনাসের কথা বলা হচ্ছে, শুক্র যাকে আমরা কি বলে থাকি আর্থ টুইন মানে হচ্ছে পৃথিবীর যমজ ভাই বা পৃথিবীর যমজ গ্রহ বলতে পারো, কারণ পৃথিবীর মতোই শেপ, পৃথিবীর মতোই দেখতে কাইন্ড অফ, শুধু মেন পার্থক্য হচ্ছে ভিনাসে প্রাণ নেই, পৃথিবীতে প্রাণ আছে। ঠিক আছে, এইবার প্লুটো আগে তো ছিল, আমরা জানি নবম গ্রহ হিসাবে নবগ্রহ বলা হয়ে থাকতো, বাট এখন আর সেটা নেই, যার জন্য প্লুটোকে এখন বলা হয়ে থাকে কি ডোয়ার্ফ প্ল্যানেট। কবে থেকে? 2006 সাল থেকে আর কি, অগাস্ট 2006 সাল থেকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যারা ছিল তারা একটা সিদ্ধান্ত নেয় যে প্লুটোর যে সাইজটা সেটা একদমই ছোট, এবং যেটা কিনা একটা প্ল্যানেট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা থাকে, তো সেই ক্রাইটেরিয়াটা কিন্তু ফুলফিল করতে পারছিল না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবো আমরা, এখানে কিছু অ্যাস্ট্রোনমারদের সম্পর্কে বলা আছে, যেমন আমরা ইতিহাসে পড়েছি ছোটবেলায়, বা কেউ কেউ এখনো পড়ছো, আর্যভট্টর নাম আমরা সবাই শুনেছি, আরিয়া ভাটিয়া বলা হয়। তো তিনি কিন্তু একজন অ্যাস্ট্রোনমার, যাদেরকে বলা হয় জ্যোতির্বিদ্যা বিজ্ঞানী, মানে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে এবং সেটাকে নিয়ে রিসার্চ করে, বেশি হায়ার স্টাডিজ করে, তাদেরকে বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসবো আমরা পৃথিবী আমরা জানি কত, সূর্যের কত থার্ড নিয়ারেস্ট, তাই তো? 3য় নাম্বারে রয়েছে হচ্ছে পৃথিবী, এবং যদি সাইজের দিক থেকে বলি তাহলে 5 নাম্বার, 5th লার্জেস্ট প্ল্যানেট। এই যে পৃথিবী এটা ঘুরতে থাকে যখন, তখন একটা শেপ তৈরি হয়, দ্যাট শেপ বিকেম দ্য ফ্ল্যাটেন্ড ইন দ্য পোল। তা আমরা জানি কি, এই যদি পৃথিবী হয়, এই দুটো জায়গাকে আমরা কি বলে থাকি? পোল বলে থাকি, রাইট? এটাকে আমরা কি বলি? নর্থ পোল, উত্তর গোলার্ধ, এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের শেষ মাথা, দ্যাট ইজ হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, মেরু যেগুলো আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরু, তো সেইটাই বলছে ফ্ল্যাটেন্ড হয়ে যায়। তো এই জন্য দেখতে কিরকম লাগে? কমলা লেবুর মতো লাগে। আমরা ছোট্ট থেকে পড়েছি পৃথিবী কেমন টাইপের হয়, পুরো প্রপার গোল হয় না, পোলের দুটো জায়গা ফ্ল্যাট হয়ে গেছে, পোলের দুটো জায়গা একটু চ্যাপ্টা হয়ে গেছে, আর দুই সাইডটা এরকম দুপাশে একটু বেরিয়ে গেছে, মানে পূর্ব এবং হচ্ছে পশ্চিম দুপাশে বেরিয়ে গেছে। এদিকটা হচ্ছে আমাদের ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট, এখানটা নর্থ, এখানটা সাউথ। তো পূর্ব এবং পশ্চিম দু সাইডে একটু বাইরে বার করা থাকে, এবং ফ্ল্যাট হয়ে থাকে কোনটা? নর্থ এবং সাউথ। ঠিক আছে, যেটাকে বলা হয়ে থাকে জিওয়েড শেপ। ঠিক আছে, জিওয়েড শেপ, এই জিওয়েডের মানেই হচ্ছে আর্থ লাইক শেপ। জিওয়েডের মানে কি? আর্থ লাইক শেপ, মানে পৃথিবীর মতো যে কোনো শেপ যদি কেউ দেখো তাহলেই বুঝবে এটাকে জিওয়েড বলে। যেমন কমলা লেবুকেও আমরা জিওয়েড শেপ বলে থাকি, বিকজ যেমন ধরো রাউন্ড শেপ হয়, স্কোয়ার শেপ হয়, ঠিক সেরকমই যে শেপগুলো এরকম টাইপের হয় যে দু সাইডটা বাইরে বার করা এবং মাঝখানটা চ্যাপ্টা, তো সেইটাকে আমরা কি বলে থাকি? আর্থ লাইক শেপ বা জিওয়েড শেপ। আচ্ছা,
এরপরে আসবো হচ্ছে এটার একটা খুব সুন্দর একটা টেস্ট হয়, চাইলে যে কেউ বাড়িতে নিজেরাও করে দেখতে পারো, কারণ একটু বুঝিয়ে দিই কারণটা কি এরকমের। যখন পৃথিবী স্টার্টিংয়ে মানে যখন তৈরি হচ্ছিল, প্রিমর্ডিয়াল স্টেজে ছিল, তো তখন মাঝখানে যখন অ্যাক্সিসে ঘুরে কনস্ট্যান্টলি এভাবে ঘুরছিল এবং নিজেকে কনস্ট্যান্টলি সূর্যের চারিপাশেও ঘোরাচ্ছিল এবং নিজের শরীরের ভেতরেও নিজে ঘুরছিল। তো এই দুটো ঘোরার জন্য কি হয়েছে, এবং যেহেতু নরম ছিল, যে কোনো জিনিস প্রিমর্ডিয়াল স্টেটে বা হচ্ছে আদিম স্টেটে যখন থাকে, যখন সবে তৈরি হয়, প্রিমর্ডিয়াল মানে স্টার্টিংয়ের ফেজকে বলা হয়, তখন অনেক সফট হয়, অনেক নরম হয়। তো তোমরা চাইলে এটা বাড়িতে একটা নিজেরাও টেস্ট করে দেখতে পারো যাদের ইন্টারেস্ট আছে। নরম একটা মাটির দলা নেবে বা নরম একটা আটা মাখা বা মায়েরা যখন রুটি করে সেরকম একটা গোল দলা নেবে, তার মাঝখান থেকে একটা ঝাড়ুর যে কাঠি হয়, তো সেই কাঠি ঢুকিয়ে দেবে, দিয়ে কনস্ট্যান্টলি ওটাকে ঘোরাতে থাকবে। তো যখন এই টেস্টটা করবে দেখবে আস্তে আস্তে ওভার দি পিরিয়ড অফ টাইম, কিছুক্ষণ 10 মিনিট 5 মিনিট ঘোরাবার পরেই দেখতে পাবে শেপটা একটা জিওয়েড শেপ হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো নরম জিনিস কনস্ট্যান্টলি যদি মানে ডবল রাউন্ড হয়, একবার নিজের শরীরে আর একবার এমনি ঘুরছে, সো তাহলে কি হয়, তার মাঝখানটা চ্যাপ্টা হয়ে যায় এবং দুপাশটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবো আমরা পৃথিবীর কথায়। পৃথিবীতে কেন মানুষ থাকে আর বাকিগুলোতে কেন মানুষ থাকে না? কারণ হচ্ছে পৃথিবী খুব গরমও বেশি নয়, আবার খুব ঠান্ডাও নয়। বাঁচার জন্য আমরা যেটাকে বলি নাতিশীতোষ্ণ, মানে নাইদার উষ্ণ নর শীত, সো দুটোর মেলানো থাকে, এবং তার সাথে কি রয়েছে, জল এবং এয়ার রয়েছে। সো অ্যাকচুয়ালি প্রাণের সঞ্চারের জন্য 3টে কন্ডিশন থাকে, যেখানে এই 3টে কন্ডিশন মিলিত হয় সেখানেই একমাত্র প্রাণ সঞ্চারিত হয়। মানে কি, এয়ার মানে বাতাস, তারপরে থাকে ওয়াটার মানে জল, এবং আর একটা থাকে সয়েল, ঠিক আছে, মাটি। তো এই 3টে জিনিস যেখানে থাকে সেইখানে তৈরি হয় কে, বায়োডাইভার্সিটি মানে প্রাণী। তো বাতাস, জল এবং মাটি মিলিত হয়ে পৃথিবীতে তৈরি হয়েছে কি, বায়োডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য। ঠিক আছে, আচ্ছা, এবং যেটা সার্ভাইভালের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং লাইফ সাপোর্টিং গ্যাস যেরকম অক্সিজেন আমাদের পৃথিবীতে ভরপুর আছে। এখানে সাইডে কিছু ইনফরমেশনস আছে, যেমন লাইট আমরা জানি সব থেকে ফাস্টেস্ট ট্রাভেল করে কত, 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এখানে এটা একটু ইনফরমেশন হিসেবে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, পৃথিবীর আরও সব থেকে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে জল। আমরা সবাই জানি কত, 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কত পার্সেন্ট, 71%। ঠিক আছে, অ্যাকচুয়াল হচ্ছে 71% আমাদের পৃথিবীতে জল আছে, ওয়াটার আছে, যার ম্যাক্সিমামটাই 97% হচ্ছে কি সমুদ্রের জল, লবণাক্ত জল। অনলি 3% আছে আমাদের মিষ্টি জল। যাই হোক, সেগুলো পরের ইনফরমেশন, আপাতত এইটুকু জেনে রাখো, 2/3 জল আছে, যেটা যার জন্য আমরা পৃথিবীকে যখন দূর থেকে বাইরে থেকে দেখি তখন আমরা তাকে ব্লু কালারের দেখে থাকি। সো দ্যাটস ওয়াই আমরা নাম দিয়ে দিয়েছি কি ব্লু প্ল্যানেট। যেমন মার্সকে, মঙ্গলকে আমরা রেড প্ল্যানেট বলি, কেন, মঙ্গলের মাটি হচ্ছে লাল মাটি, লোহার পরিমাণ অনেক বেশি, সো মঙ্গলকে দূর থেকে দেখলে রেড প্ল্যানেট বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসবো মুন। মুন কি বলছে দেখো, আমাদের পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট কোনটা, মুন। এবং যেটার সাইজ যদি বলি, তার ব্যাস কত, ডায়ামিটার কত, ডায়ামিটার মানে কি ব্যাস, ঠিক আছে, কত, 1 কোয়ার্টার, মানে যে কোয়ার্টার মানে হচ্ছে 1/4। তো আমাদের পৃথিবীর 1 ভাগের মানে 4টে যদি ভাগ করি, তার একটা অংশ হবে হচ্ছে আমাদের চাঁদের সাইজ। ঠিক আছে, সো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের মুন। আচ্ছা, এখানে কিছু রয়েছে আর কি ইনফরমেশন, ডেটা টাইপস রয়েছে, মুখস্থ করো। 3,84,400 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আস, মানে হচ্ছে পৃথিবীর থেকে মুনের যে ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে। কতদিন সময় লাগে আমরা জানি, 27 দিন, ইন কেস কখনো কখনো 28 দিনও হয়, মানে 27-28 দিনের মধ্যেই হয়ে থাকে, যেটাতে আমাদের পূর্ণিমা এবং অমাবস্যা হয়ে থাকে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ইম্পর্টেন্ট যেটা, এইটা খুব ইম্পর্টেন্ট, অনলি 1 সাইড অফ দ্য মুন ইজ ভিজিবল টু আস অন দ্য আর্থ। আমরা কিন্তু মুনের একটা দিকই দেখতে পাই, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, কোন দিক দেখতে পাই, নর্থ দেখতে পাই। এটা আশা করি জানো সকলে, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। মুনের দক্ষিণ দিক, সাউথের দিক কিন্তু আমরা দেখতে পাই না। এই যে চন্দ্রযান 3 ল্যান্ড করেছে, আমরা কদিন আগে নিউজে খুব দেখেছি, পড়েছি, সেটা কোন সাইডে ল্যান্ড করেছে, সাউথে, দক্ষিণ সাইডে ল্যান্ড করেছে, যার জন্য প্রথমবারটা সফট ল্যান্ডিং হয়নি, সাকসেস, মানে সেকেন্ড চন্দ্রযান 2 যেটা ছিল সেটা সাকসেসফুল হয়নি, ঠিক এই কারণে, বিকজ প্রচুর সেখানে ডিপ্রেশনস রয়েছে, মাউন্টেন রয়েছে, প্রপার জায়গাটা ঠিক নয়। এবং মুনে কেন, চাঁদে এখনো মানুষ কেন বসবাস করতে পারে না, তার অন্যতম কারণ হচ্ছে মুনে প্রচুর মানে এবড়ো খেবড়ো মাটি, যেটা কিনা বসবাসযোগ্য নয়। ঠিক আছে, সো প্রচুর গর্ত রয়েছে, ডিপ্রেশনস রয়েছে, ডিপ্রেশনস ইজ নাথিং বাট গর্তকে বলা হয়। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা স্যাটেলাইট। এখানে বলা রয়েছে 2টো ধরনের স্যাটেলাইট হয় আমরা জানি, একটা প্রাকৃতিক, একটা
কৃত্রিম। প্রাকৃতিক স্যাটেলাইট কোনগুলো, যেমন মুন একমাত্র। এইবার অনেকের মনে প্রশ্ন জাগে, কদিন আগেই একটি ছেলে বা মেয়ে, আমার যতদূর খেয়াল পড়ছে আমার একটি স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে দিদি সূর্যের চারিপাশে তো 8টা গ্রহ ঘুরছে, তার মানে কি সূর্যের উপগ্রহ এই 8টা গ্রহ? একদমই তাই। এই কথাটা মাথায় রাখবে, পৃথিবীর উপগ্রহ যেরকম চাঁদ পৃথিবীর যেরকম চারিপাশে মুন ঘুরছে, ঠিক সেরকমই পৃথিবীও কারোর না কারোর চারিপাশে ঘুরছে। সো সেই কারোর না কারোটা কে? সান। তো সানের চারিপাশে কে ঘুরছে? আর্থের চারিপাশে কে ঘুরছে? মুন। তো যার জন্য কিন্তু সানের উপগ্রহ বা স্যাটেলাইট যদি বলি, ঠিক সেরকম আর্থ হবে, ভিনাস হবে, মার্স হবে, জুপিটার হবে, ঠিক সেরকমই আর্থের স্যাটেলাইট কে? সেটা হচ্ছে মুন। ঠিক আছে। সো যখন কোনো বস্তু ফিক্সড হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তাকে মাঝখানে রেখে বাকিরা ঘোরে, তখন মাঝখানে যে থাকে তার উপগ্রহ বলা হয়ে থাকে বা স্যাটেলাইট বলা হয়ে থাকে, যে ঘুরছে তাকে। তো সেই হিসেবে বলতে গেলে পৃথিবী নিজেও একটি উপগ্রহ। কার? সূর্যের উপগ্রহ। এবং মুন হচ্ছে পৃথিবীর উপগ্রহ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসে হিউম্যান মেড স্যাটেলাইট, মানে মানুষ তৈরি করেছে, যেরকমটা আমরা এখন দেখতেই পাই, রাইট? এখানে অনেকগুলো এক্সাম্পল বলেছে, ইনস্যাট রয়েছে, IRS রয়েছে, ইডুস্যাট রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে যেগুলো কিনা আমাদের কোনো না কোনো কাজে লাগে। যেমন হচ্ছে কমিউনিকেশনের কাজে লাগে, টিভি চলছে না, এই যে আমাদের মোবাইল ফোন ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, তারপরে যাবতীয় আমাদের GPS লোকেশন ইউজ করি, এই সমস্ত কিছু যেগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমে এখন করছি, বা দূরভাষ ইউজ করার জন্য যাবতীয় যা লাগে, দূরভাষ মানেই হচ্ছে তাই দূর থেকে যে আভাস আসে, তো সেই সমস্ত কানেকশন কে প্রোভাইড করে? আমাদেরকে হিউম্যান মেড স্যাটেলাইটগুলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো আমরা অ্যাস্ট্রয়েড আর মিটিরয়েড। প্রথমে টার্ম দুটো পেয়েছিলাম, বাট সেটা সম্পর্কে ডিটেল পাইনি, এখন একটু ডিটেলটাও রয়েছে। দেখো, অ্যাস্ট্রয়েড কি বলছে? টাইনি বডি, ছোট্ট ছোট্ট হয়ে থাকে, যেটাকে আমি যখন বাংলায় কি বললাম? গ্রহাণু। মানে গ্রহের থেকে ভেঙে টুকরো হয়ে যাওয়া যে অণুগুলো, সেটাকে বলা হয়ে থাকে অ্যাস্ট্রয়েড। যেগুলো কিনা কি করছে? মুভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিপাশেই ঘুরছে। ওরাও ঘুরছে, কিন্তু ওদের সাইজ এতটাই ছোট যার জন্য ওদেরকে আমরা প্ল্যানেট বলি না। ঠিক আছে, তাদেরকে বলা হয়ে থাকে অ্যাস্ট্রয়েড। এবং এগুলো পাওয়া যায় কোথায়? মার্স এবং জুপিটারের মাঝখানে। কোন জায়গাটাতে পাওয়া যাচ্ছে? মার্স এবং জুপিটার। চলো আরেকবার গিয়ে আমরা খুঁজে নিই। একটু আগে আমরা ছবিটায় দেখেছিলাম, জাস্ট আ সেকেন্ড, এই যে পাওয়া গেছে অ্যাস্ট্রয়েড বেল্ট, দেখতে পেয়েছো? এই হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট। তো এইগুলো কি হয়েছে? ওপাশটাতেও যায় না, এপাশেও আসে না, ঠিক মার্স আর জুপিটারের মাঝখানটাতেই ঘোরাফেরা করে। এবং একটা দেখতে পাচ্ছ ডেব্রিজের মতো ছোট ছোট দানা দানা দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলে থাকি? অ্যাস্ট্রয়েড বেল্ট বলে থাকি। এবং এই অ্যাস্ট্রয়েড কোথায় দেখা যায়? মার্স এবং জুপিটারের মধ্যে দেখা যায়। এগুলো কিন্তু অনেক সময় MCQ টাইপ এক্সামে জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা মিটিরয়েড, যেটাকে আমরা বলি উল্কাপাত। ঠিক আছে, বা অনেক সময় দেখবে হিন্দি মুভিতে বলা হয় গিরতা হুয়া তারা, তো যেটাকে আমরা বাংলায় বলি উল্কা। যখন সেটা মাটিতে পড়ে, আকাশ থেকে খসে পড়ে, যেমন কভি খুশি, আই থিঙ্ক কোই মিল গায়া না কিরকম একটা মুভিতে দেখানো হয়েছিল, ওই টাইপের যখন দেখবে আকাশ থেকে নিচে পড়ে, তখন তাকে আমরা বলে থাকি গিরতা হুয়া তারা বা উল্কাপাত। আচ্ছা, কি বলছে? স্মল পিসেস অফ রক, এগুলো কি হয়? ছোট্ট ছোট্ট টুকরো টুকরো হয় পাথরের, যেটা কিনা সূর্যের চারিপাশেই ঘুরছিল। ঠিক আছে, সেটাকে তখন বলা হয়ে থাকে মিটিরয়েড। কিন্তু কখনো কখনো কি হয়? এরা ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে চলে আসে এবং নিচের দিকে ধপ করে পড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, কারণ এদের কোনো প্রপার ফিক্সড পাথ হয় না। যেমন প্ল্যানেটগুলো ভারী হওয়ার জন্য, বড় হওয়ার জন্য ওরা একটা নির্দিষ্ট পাথ অবলম্বন করে, কিন্তু এরা নির্দিষ্ট পাথ থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যায়, সরে যায়। সো তখন তারা কি হয়? নিচের দিকে পড়ে যায়। এইবার যখন তারা নিচের দিকে পড়ে, তখন স্বাভাবিকভাবে কি হয়? ফ্রিকশন হয়। কি হয়? ফ্রিকশন মানে কি? একটু আগে আমি বললাম, দ্যাট ইজ ধাক্কা লাগা। আর কলিশন হয়, ঠিক আছে, ঘর্ষণ হয় এবং হচ্ছে কোলাইড হয়ে যায় বাতাসের সাথে। তো যার ফলে কি হয়? পাথরের সাথে বাতাসের যদি ঘর্ষণ হয়, আর পাথরে ঘর্ষণ লাগলে কি হয়? তাতে আগুন ধরে যায়, যে হিটেড আপ অ্যান্ড বার্ন, গরম হয়ে গিয়ে এটা পুড়ে যায়। এবং তখন দেখে মনে হয় যেন কোনো একটা পাথর বা একটা আগুনের গোলা নিচের দিকে পড়ছে। তো সেইটা তখন কি হয়ে থাকে? এবং যদি এটা প্রপারলি কমপ্লিটলি আকাশ থেকে যখন নিচে পড়ছে, তখন যদি পুরো পুড়ে যায় তো ভালো, তাহলে ছাই পড়বে। কিন্তু যদি পুরোপুরি না পড়ে, ধরো যদি এটা জ্বলন্ত পাথর, যেটা অলরেডি পাথর ফর্মেই রয়েছে, এখনো পুরো ছাই হয়নি, সেটা যদি পৃথিবীতে পড়ে, তাহলে কি হবে? হলো ক্রিয়েট হবে। হলো মানে গর্ত। ঠিক আছে, মাটিতে ওপর যদি পড়ে, তাহলে মাটি কি হবে? মাটির এরকম একটা গর্ত তৈরি হয়ে যাবে মাটিতে, রাইট? সো সেইটাকে বলা হয়ে থাকে হচ্ছে উল্কাপাত। আচ্ছা, এইবার আমরা যখন আকাশের দিকে তাকাই, খেয়াল করবে, স্পেশালি এটা শীতের আকাশে, পরিষ্কার আকাশে, এবং
পোলার যে জোনগুলো রয়েছে আমাদের উত্তর পোল এবং দক্ষিণ পোল যেটা রয়েছে সেই সাইডে আকাশ খুব ক্লিয়ার হয়, যেখানে অরোরাও দেখা যায়। তো সেই সমস্ত জায়গায় যদি একটু ভালো করে খেয়াল করো, আমাদের যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গায় এতটাই পলিউশন থাকে, এরকম আকাশ দেখার সুযোগ সুবিধা আমাদের কোনোটাই হয়নি কখনো। বাট যদি পরিষ্কার আকাশে খেয়াল করে দেখবে, তাহলে দেখবে একটা সাদা সাদা ছাপ দেখা যায়, যেমন এইখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো শীতের আকাশে, যেগুলো স্পেশালি হচ্ছে নর্দার্ন, যেমন ধরো আলাস্কা রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, সেই সমস্ত জায়গার আকাশে এরকম টাইপের দেখা যায়। তো মানে ক্লিয়ার থাকে বলে দেখা যায়। আর যেহেতু পোল অঞ্চল আকাশের থেকে ক্লোজ হয়, তো সেই কারণেও আরেকটা হতে পারে। তো এটা কি বলছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে, যেটাকে আগেকার দিনে তো তখন সায়েন্টিফিক নাম অত জানতো না বা ইংলিশ নামও তখন আসেনি, তো আমাদের যারা ভারতীয় অ্যাস্ট্রোনমার যারা ছিল তারা আকাশে এই হোয়াইট কালারের এটা দেখে ভাবতো কি সামহাও এটা মনে হয় কোনো গঙ্গা, কারণ যেহেতু গঙ্গা অ্যাকচুয়ালি আকাশ থেকেই নামে বা এরকম টাইপের মাইথোলজিতে বা আমাদের রিলিজিয়াস স্পিরিচুয়াল বিশ্বাসে যেগুলো আছে সেখান থেকেই বলা হচ্ছে যে গঙ্গা বা একটা লাইট, দেখো এই যে রিভার অফ লাইট ফ্লোয়িং ইন দ্য স্কাই, আকাশে ঘুরছে, যার জন্য তারা নাম দেয় কি তার আকাশ গঙ্গা। ঠিক আছে, তো এই গ্যালাক্সিটা কি করছে, এই বিলিয়ন্স অফ যে তোমার ইয়ে রয়েছে গ্যালাক্সি হচ্ছে কি, সেখানে প্রচুর পরিমাণে স্টার রয়েছে, ক্লাউড রয়েছে, এরকম প্রচুর সমস্ত কিছু মিলে এক একটা গ্যালাক্সি তৈরি হয়। এবং এই অনেকগুলো গ্যালাক্সি মিলিয়ে কি তৈরি হয়, ইউনিভার্স তৈরি হয়। এবং এরকম অনেক ইউনিভার্স রয়েছে, বিকজ উই আর আ পার্ট অফ মাল্টিভার্স। ঠিক আছে, আমাদের এনসিআরটি হয়তো অত দূর অব্দি দেয় না, বাট এরকম একটা ইউনিভার্স নয়, এরকম অনেক ইউনিভার্স আছে, যার জন্য আমরা কিসের পার্ট, আমরা মাল্টিভার্সের পার্ট। ঠিক আছে, সো সেই হিসেবে বলতে গেলে কি বলা হয়, অনেকগুলো আলাদা আলাদা ইউনিভার্স রয়েছে। সেই ইউনিভার্সের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আরও আমাদের সোলার সিস্টেম রয়েছে, সোলার সিস্টেমের মধ্যে আমাদের আর্থ রয়েছে, আর্থের মধ্যে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মধ্যে আমরা। সেই হিসেবে বলতে গেলে আমরা একদমই ছোট। এখানে নিচের দিকে একটা ছবি দিয়েছে, দেখতে পারো, এই যে ইউনিভার্স, তার আগে আর একটা ইয়ে থাকে, মাল্টিভার্সের অনেকগুলো আলাদা আলাদা ইউনিভার্স থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, তার ভেতর সোলার সিস্টেম, তার ভেতর পৃথিবী, এবং তার ভেতর আমরা আছি। ক্লিয়ার? তো এখান থেকে কিছু এমসিকিউও লাস্টের দিকে দেওয়া থাকে, একবার চাইলে নিজেরা সলভ করতে পারো। যেমন আর্থের টুইন কাকে বলা হয়ে থাকে, অবভিয়াসলি ভিনাসকে বলে। থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট কোনটা, আমাদের আর্থ, মানে অবভিয়াসলি পৃথিবীর থেকে আমরা 3 নাম্বার পজিশনে আছি। সমস্ত প্ল্যানেট মুভ করে কিসের, সানের ইয়েতে, কিসের মাধ্যমে, এলনগেটেড পাথ। ঠিক আছে, এই টার্মটা একটু আগে এখানে পেয়েছিলাম খুব সম্ভবত। এই পাথটাকে বলা হয় এলনগেটেড, মানে এরকম গোলভাবে ঘোরে না বা এরকম লম্বাভাবেও ঘোরে না, কিভাবে ঘোরে, এইভাবে চ্যাপ্টাভাবে ঘোরে, এইটাকে বলা হয় এলনগেটেড পাথ। এলনগেট মানে দীর্ঘায়িত, বাংলায় বলে দীর্ঘায়িত, যেটা দুই সাইডে বেড়ে গেছে। তো যেহেতু তারা এই এলনগেটেড পাথে ঘোরে, সেহেতু তাদের নিজের স্ট্রাকচারটাও এরকম এলনগেটেডই হয়ে যায়, যার জন্য পৃথিবী এরকম এলনগেটেড বা মাঝখানটা চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা, পোল স্টার ইন্ডিকেট দ্য ডাইরেকশন, অবভিয়াসলি নর্থ, এইমাত্র আমরা দেখলাম। পোল স্টার বা ধ্রুবতারা কি করে, উত্তর দিককে ডিফাইন করে। আচ্ছা, অ্যাস্টেরয়েড আর ফাউন্ড বিটুইন দ্য অরবিট অফ কার মধ্যে, এইমাত্র আমরা দেখলাম মার্স এবং জুপিটারের মধ্যে। ঠিক আছে, তো এরকমভাবে পড়ার পরে এমসিকিউগুলো নিজেরা বাড়িতে সলভ করে নেবে। আমি এখানে ক্লাসটা কমপ্লিট করছি। আমাদের আজকে ফার্স্ট ক্লাস কমপ্লিট হলো। কারোর কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। এরপরে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আশা করি তাদেরও ভালো লাগবে, উপকার হবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।